আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, বিসিএস 33তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা। 2014 সালে আমি এই সরকারি চাকরি জয়েন করি। এর আগে আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে 5 বছর কর্মরত ছিলাম। সেখানে 2010 সালের দিকে আমি ব্যক্তিগতভাবে, আমার বাড়ি হলো বেলকুচি, বেলকুচি সিরাজগঞ্জ। আমি আগে হোমিও অত বেশি বিশ্বাস করতাম না। তো যাই হোক, 2010 সালে আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায় সেখানে আমার পায়ে, ডান পায়ের বড় নখটাতে, বড় নখের মাথায় বিশাল গর্ত হয়ে যায়। হাঁটতে হাঁটতে একটু পরিশ্রম বেশি হয়ে গিয়েছিল। তো তখন ফেব্রুয়ারি মাস ছিল, যে আজকে 14 ফেব্রুয়ারি। তখন আমি এলোপ্যাথি ডাক্তার কাছে গেছিলাম এর আগে। যাওয়ার পরে বললাম যে আমার এই সমস্যা। তারা বললো যে এটা কেটে ফেলতে হবে এবং কাটলে পরে ঠিক হয়ে যাবে। যাই হোক, আমি বললাম যে তাতে ফলাফল কি? বলছে ফলাফল 1 মাস বেড়ে থাকতে হবে। তা আমি বললাম যে আমি মাত্র বেসরকারি পাইছি, এখানে তো 1 মাস বেড়ে থাকা যাবে না, তাই থাকি, আপনাদের চিকিৎসা করবো। পরে নিয়ামতুল্লাহর আব্বা সম্মানিত মোত্তালেব সাহেব, আল্লাহ তাকে 14 ফেব্রুয়ারি আজকের দিনে আল্লাহ তাকে তার কাছে তাকে নিয়ে গেছেন। তা আমরা ওনার একদিন পরে চেহলাম অনুষ্ঠান বা দোয়া অনুষ্ঠান হয়েছে, সেখানে নিয়ামতুল্লাহ আমাদের দাওয়াত দিয়েছেন স্যার হিসেবে, আজকের নিয়ামতুল্লাহ। আমি তখন ওদের ক্লাস নিতাম না, আমি তো মাস্টার্স পড়াই না, মাত্র ডিগ্রি পড়াই। পরে গেলাম, দেখছি অনেক মানুষ আসছে যারা কবিতা গল্প লিখতেছে। আমি আর আমার এক কলিগ ডক্টর ফিরদৌসুর রহমান, উনিও ডক্টর, উনিও ওখানকার টিচার ছিলেন। আমি অবাক হয়ে গেলাম যে আচ্ছা, একটা লোক মারা গেছে, এত লোক লেখার কি আছে? তখন আচ্ছা আসছে কি আর ভিতরে, বলছে উনি 42টা বই লিখছে। বইগুলো দেখলাম, একটা বই কিনে নিলাম, ওই হোমিও 6 মাসের প্রশিক্ষণ। পরে বই নিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর লেখা। পরে বললাম নিয়ামতুল্লাহ যে আমার পায়ের এই সমস্যা, আমার 3 ঘন্টা পড়া, ঘন্টা একটা গেছে, 1 ঘন্টা পড়া। আমার কথা শুনলেন, শুনে বললেন যে ঠিক আছে, ওষুধ দিলাম, আপনার কাছে ভিজিট নেবেন আপনি স্যার, তবে 15 দিন পর আবার আসছে। আপনার ওখানে চুলকাবে, চুলকানোর পরে আপনি একটু রক্ত বেরোবে, ভয় পাবেন না, আস্তে আস্তে ঠিক হবে ইনশাআল্লাহ। তো কি ওষুধ দিলাম জানি না, পরে যা যা বলেছে ঠিক তাই তাই হয়েছে। একটু চুলকাইলো একদিন, একদিন রক্ত বাড়াইলো হালকা, পরে দেখি আমার হাত ওনে যায় না। পরে আবার গেলাম, আর একটা ওষুধ দিল, সব মিলে 21 দিন আমি খাইলাম। আমার পা আপনি হয়তো দেখতে পাবেন, সরি, আমার এই বুড়ি নগের এটা কিন্তু এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। সেই যে আমি হোমিওর ভক্ত হয়ে গেলাম, আল্লাহ এখন পর্যন্ত আমি এলোপাতি পরিমাণে হাতে নেই না, আমি সুস্থ হইলাম আলহামদুলিল্লাহ। আমার জ্বর জারি যা যদি চাইছে নিয়মিত ফোন দেয়, একটা ওষুধের নাম করে দেয়, আমি শুনে খাই, আমার ঠিক হয়ে যায়। এরপরে আমি বিশেষ চাকরি হয়ে গেল, আমি এদিকে চলে আসলাম, ঢাকা ছাড়লাম। এদিকে আমার মা, বয়স তখন ছিল আজ থেকে 7 বছর আগে 63 বছর বয়স, বৃদ্ধ, বৃদ্ধ দিকে। মার হলো 20 বছর কাশি ছিল। এই কাশি রক্ত পড়ে, রক্ত পড়ে ঘর ভেসে যায়। মার মরে যাবে, এটা আমাদের আত্মা সয় না, বাবা ইন্তেকাল করলো 10 সালে। পরে নিয়ামতুল্লাহ ফোন দিলাম মোবাইল, নিয়ামতুল্লাহ, আজকে নিয়ামতুল্লাহ তখন মাত্র উদীয়মান ডাক্তার, কিন্তু ইফিসিয়েন্ট। মা বাড়িতে, নিয়ামতুল্লাহ ঢাকায়, আমি ঢাকায়। আমি তখন জয়েন করি নাই, জয়েন করবো মাত্র মাস কয়েক আগে। নিয়ামতুল্লাহ সুন্দর করে মোবাইলে শুনলেও, শোনার পরে আমাকে ফোনে বললো স্যার আপনি একটা ওষুধ নাম বলো, নাম বলো সালফার। একেবারে প্রাথমিক ওষুধটা বলে এটা দেন, কয়েক মাথা খান। আল্লাহর মানে লীলা, আল্লাহ লীলা যে একটা ওষুধ যদি এত কাজ হয়, সুবহানাল্লাহ বিহামদিহি। মার সেই রক্ত পড়া বন্ধ হইলো 14 সালে, বন্ধ হয়ে গেল। পৃথিবীর আমরা এমন কোন ডাক্তার নাই, মোটামুটি বিদেশ যাই নাই, দেশের সব ডাক্তার দেখেছে, মানে কাজ হয় না। আমি মা এখনো আছে বাড়িতে আলহামদুলিল্লাহ। ওবার 14 সালে রক্ষা আল্লাহ মিলাইলো, 2বার কাজ হচ্ছে 14 সালে। 14 পরে এই গত ডিসেম্বর মাসে 2020 সালে মার হলো কি, এই বগলে বিশাল একটা গ্ল্যান্ড, এত বড় একটা গ্ল্যান্ড, কোরাউনা গ্ল্যান্ড, ব্যথা টুকটুকা। এর মধ্যে ডাক্তারের কাছে ওরা পাশে দেখা করলো, আমি কাছে ছিলাম না, বললো যে কাটা লাগবে। আমি বললাম যে আমি আসলাম, আইসা দেখলাম, হ্যাঁ আমি ছবিটা পাঠাইছি। মানে ব্যথা এত বেশি যে মাকে যদি ডাক্তার কাছে নিয়ে যাই, সে হয়তো আর ফিরবে না। আল্লাহ কি বলবো জানি না, আল্লাহ বর্ষা, আল্লাহ হুকুম। আমি বললাম যে না, আমি নিয়ামতুল্লাহকে মানে কল দিই। নিয়ামতুল্লাহকে কল দিলাম। আমি এর মধ্যে অনেক রোগী পাঠাইছি, আল্লাহ ভালো করছে নিয়ামতুল্লাহ এই ডাক্তারির অভিজ্ঞতা, দক্ষতায়। সে একজন পরিপক্ক ডাক্তার, আর যত আবেগ অনুভূতি আছে সব দিয়ে বলল নিয়ামতুল্লাহ
জীবনের শেষ চিকিৎসা যদি করো আমার মাকে এই মোবাইলে বলে। আমি মার কাছে বসা, বাড়িতে সবাই কান্নাকাটি করছে যে মা হয়তো আর ফিরবে না। এত বড় এই যে এরকম সাইজ, এত বড় গ্ল্যান্ড বগলে, বুড়া মানুষ, বয়স তার 70-71। এই 2020 সাল ডিসেম্বর 5 তারিখে নিয়ামতুল্লাহ বলল, ঠিক আছে স্যার, আল্লাহ বর্ষকের আপনি যেহেতু এতদিন করতেছেন, আল্লাহ বর্ষকের চিকিৎসা করি। হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, 30 মিনিট এই নিয়ামতুল্লাহ আমার ছাত্র, আমি ওর ছাত্র, আমাদের গর্ব নিয়ামতুল্লাহ, আল্লাহ আসলে নিয়ামত, আল্লাহ নিয়ামত। সে 30 মিনিট শুনলো, শোনার পরে সুন্দর করে আস্তে করে বলে দিল, স্যার সালফার। দেখেন 14 সালে একবার সালফার দিছে, আবার 2020 সালে এসে ওই একই ওষুধের নাম বলল। আমি আল্লাহ বর্ষা করে এক বাক্যে আমার ভাই ডাক্তার, ওর কাছ থেকে সালফার M2 বলছে, 100-200 না, 200 অনেম না, সালফার M2 বলেছে এই 5 ফোঁটা খাওয়া। আমি জরুরি ভাই করলাম, আমার ভাই যেটা ডাক্তার, ও ওষুধ বানা দিল এবং সপ্তাহে সেরা করলো। আল্লাহর মানে কি বলবো, আল্লাহর কসম, আমি নিজে মার কাছে বসা ছিলাম, শনিবারে সকালে খাওয়াইলাম এবং রোববারে সকালে আমি সিরাজগঞ্জ আসলাম, মানে শহরে গেলাম। এই 2 রাতের ভিতরে পাকা শুরু হইলো, ব্যথা কমে গেল। মা কয় যে আমি একটু আরাম পাই। মা একবারে শোয়া থেকে উঠলো, ওঠার পরে একটু বাথরুমেও যায়, তো হাঁটা ক্লাসটা ধরে, আমি একটু আশা হইলো, আমি অবস্থায় চলে গেলাম। একদিন পরে খুবই যে রাইতে, সোমবার না মঙ্গলবার রাইতে ঝড়া শুরু হয়েছে। আমাদের পুরো বাড়ি একবারে স্তম্ভিত ছিল, খুশিতে কি হয়ে গেল। আমার ফোন দিল, আমি আসলাম, আমি সিরাজ থেকে আমার বাড়িতে 20 কিলোমিটার ফাঁকে আসলাম। এসে দেখি যে পাইকে ওই বের হয়ে গেছে, বের হয়েছে, ফোড়াটা এত বড় ছিল, এত ছোট হয়েছে, আরে আত্মায় পানি মেরে গেল। আমি সকাল বিকাল নিয়মতুল্লাহ কি করে দোয়া করি আমরা আল্লাহ কাছে। যাই হোক, পরে নিয়মতুল্লাহ কোন যে কি করবো, বই পাচ্ছেন কিনা, একবারে যদি হয়ে যায়, পরে বলে ঠিক আছে আপনি একদিন পর পর খাওয়ান, মানে বেশি হলে সমস্যা, পরে একদিন পর। আল্লাহর লীলা খেলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করছেন। 7 দিন সময় লাগছে, 7 দিনের ভিতরে আমার মা বসে হাঁটাচলা শুরু করেছে। আর আরো 7 দিন গেল, 14 থেকে 21 দিন হবে। এর মধ্যে মা আমার রান্না বান্না খাওয়ায়, সে আত্মা বলে দেখি আল্লাহ হায়াত দিচ্ছে। হ্যাঁ, কিন্তু উসিলা আল্লাহ বলাবেন, উসিলা মানে কি মিডিয়া মাধ্যম হলো হয়ে নিয়ামতুল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য আমি আমার ফ্যামিলিতে কি বলবো, যে সবাইকেই এই ব্যাপারে চিকিৎসা চলার চেষ্টা করে, যেহেতু আপনার ভাই ডাক্তার আছে। আর নিয়ামতুল্লাহকে আমি বিভিন্ন সময় আমার নিজের জন্য, আমি নিজে ব্যক্তিগতভাবে আমার অনেক কিছু পড়াশোনা করছি, চেষ্টা করছি। আমি রাজশাহী প্রথম ফেস করছিলাম, সেক্ষেত্রে একটা পড়াশোনার ঝোঁক বেশি। আমার জীবন শক্তি দুর্বল, জীবন শক্তি আমি উইক থাকি, মানে ম্যাক্সিমাম সময়। পিএইচডি করতেছি এখন, আবার নিয়ামতুল্লাহ আমাকে হোমিও বিষয়ে পরামর্শ দেয়, বিভিন্ন ওষুধের ব্যাপারে পরামর্শ দেয়। জানি না কোন ওষুধ দেয়, কিন্তু আমি উপকৃত। আমার পার্সোনাল লাইফ, আমি যদি হোমিও শিখি বা পড়াশোনা করি, নিয়ামতুল্লাহ যে ইনভেস্টিগেশন পাওয়ার, দর্শন তো দর্শন বলে ওরা, সময় তো মোতাবেক সাহেব বলছেন দর্শন, ওঠা বসা চালচলন দেখে বোঝা যায়। নিয়ামতুল্লাহ আমাকে ওষুধ দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমাদের এভাবে আমার এই 11 বছর যাবত, এই আজকে 14 ফেব্রুয়ারি, 16 ফেব্রুয়ারি 2010 মোতালেব সাহেব আমাকে সম্মানিত, ওনার আরো অনেক বহু সমস্যা, আদা একটু না খাইলে ঘুমাইতে পারে না। ওই সময় এলোপ্যাথি ডাক্তারকে ফোন দিলাম, এলোপ্যাথি ডাক্তার বললো যে করোনা হচ্ছে, আগে টেস্ট করা। টেস্ট করা এর পর তাকে রিপোর্ট দিব, আমার তো রোগী অবস্থা খুব খারাপ। তখন ওভার দা ফোন, তখন মাস হলো মে জুন, করোনার বাম্পার ফলনের সময় চলতেছে। নিয়ামতুল্লাহকে ফোন দিছি, সে তখন সন্ধ্যায় হতে না রাতে হবে, 2 দিন আমার মিসেসকে সে ওষুধ দিয়েছে, আলহামদুলিল্লাহ ভালো। করোনাকালীন সময় লোকাবে যতদিন ছিলাম, 8-9 মাস, 8-9 মাসের 4 মাসই হয়তো আমার যোগাযোগ হয়েছে নিয়মতুল্লাহর সাথে ওভার দা ফোনে। করোনার মধ্যে ঘরে বসে থাকা যে ট্রিটমেন্ট, এই ট্রিটমেন্টে এই টেলিমেডিসিন প্রকল্প বা টেলিমেডিসিন যে স্কিম নিয়ামতুল্লাহ
মোতালেব হোমিও ক্যান্সার সেবালয়ের আছে, এটা আমাদের উপকার দিয়েছে আলহামদুলিল্লাহ। দাঁতের সমস্যা হয়েছিল, দাঁতে আপনি দেখবেন হা করলে বুঝবেন ওই পাশে দাঁতে একটা গর্ত খেয়ে গেছে, সেটা ওকে বলছি ওভার দ্য ফোন, সে অনেকবার ই করছে, হিপার সার্ভ দিয়েছিল কয়েকবার, আমার দাঁত কিন্তু একটু একটু বর্তাইছে। আচ্ছা, মাছের কাটা মিলছিল একদিন, তখন তো লক আপ বাইরে যেতে পারি না, মাছের একটা কাটা মিলছে গলায়, ওকে বললাম সাইলিসিয়ার ব্যাপারে, সে বললো নিয়ামতুল্লাহ বললো যে খান, আমি একটু খাইছিলাম বেশি, এখন দেখি যে থাকা পারি না, আমার গলায় মাছের কাটা আরো বেশি বেঁধে, এবং মানে টনসিল ফুলে যেরকম খাইতে পারি না, গলা দোকেরা ওই রকম হয়েছে। তাই ফোন দিলাম, ধৈর্যশীল শান্ত ভাবে নিয়ন্ত্রণ বললো যে আপনি ওষুধ হয়তো বেশি খেয়েছেন, ঠিক হয়ে যাবে। সত্যি তাই, 3 দিন ওয়েট করলাম, আমার কোনো প্রকার ওষুধ ছাড়া আমি ভালো হয়। যেটা আসলে দার্শনিক যে ভিউটা, এটা আসলেই কোনো মতো দর্শন, এটা পারফেক্ট বাস্তবায়ন আমি আমি আমার ব্যক্তিগত জীবন, আমার পারিবারিক জীবনে আল্লাহ আমাকে এই নিয়মগুলোর মারফতে আল্লাহ আমাকে বোঝার দেখার দরকার দিয়েছে। এই জন্য করোনাকালীন সময়ে, লক আপ সময়ে নিয়ামতুল্লাহর যে টেলিমেডিসিন স্কিম বা টেলিমেডিসিন মিডিয়া, এটা একটা উপকৃত স্কিম আর কি, উপকৃত পন্থা আমি বিশ্বাস করি, আমি এটা প্রমাণ আমার জীবন নিজে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য এই 12 বছর যাবৎ আল্লাহ আমাকে এলোপ্যাথের বড়ি, দাঁত উঠাইছিল, ওই একটা বড়ি দিছিল, আমি এলোপ্যাথের বড়ি খাইনি, আল্লাহ আমাকে সুস্থ রাখছে। নিয়ামতুল্লাহ, আমি নিয়ামতুল্লাহকে দোয়া করি, এবং আমি এই মোতালেব হোমিও ক্যান্সার সেবালয় এর উত্তর সাফল্য কামনা করি। এর গবেষণায় আমি নিজে থাকতে চাই, এবং আমি আল্লাহ যদি চাকরি আমি পিএইচডি করে হয়তো কলেজে যাবো না ইউনিভার্সিটি যাবো, সেটা আল্লাহ ভালো জানি, তবে আমি যেখানে যাবো সেখানে এই হোমিও ক্যান্সার সেবালয়ের জন্য কাজ করে যাবো। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সারা বাংলাদেশের মানুষকে এই মোতালেব হোমিও ক্যান্সার সেবালয়ের সেবা দেওয়ার তৌফিক দিন। নিয়ামতুল্লাহকে আল্লাহ যোগ্যতা দক্ষতা বাড়িয়ে দিই, আরো মানব সেবার জন্য তৌফিক দিন। পরকালীন এগুলো করলাম, পরলোকে মুক্তির ব্যবস্থা আল্লাহ আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করে। নিউ ইয়র্কে চলে যাচ্ছি। নিউ ইয়র্কে আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট সায়েন্টিস্ট এবং আমাদের পরিবারের একজন দায়িত্বশীল। নিউ ইয়র্কে থাকি, অ্যামিল ফার্মাসিউটিক্যাল সায়েন্টিস্ট হিসেবে, সিনিয়র সায়েন্টিস্ট হিসেবে কাজ করতেছি। প্লাস অনুপ্রেরণা ছোটবেলা থেকে আমাদেরকে খুব খুব যখনই মামার কাছে যেতাম উপদেশ দিত কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে এগোতে হবে। ওনার অনুপ্রেরণায় হয়তো আলহামদুলিল্লাহ আজকে এ পর্যন্ত আসতে পারছি। তো আল্লাহ আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। তো মামাকে অনেক ফিল করি আর কি, যখন নরসিংদীতে যেতাম তাদের একটা ল্যাবরেটরি ছিল, ওই ল্যাবরেটরিতে আমি দেখতাম কিভাবে ওষুধ তৈরি করতো। ওইখান থেকে আমার একটা কেমন যেন একটা নেশা হয়ে গেল যে কিভাবে ওষুধ তৈরি করে তারা। ছোটবেলায় ধরেন তখন আমি ক্লাস 2 বা 3 পড়ি, বিভিন্ন রকম ওষুধ তৈরি করতো। আজকে আমি ফার্মাসিউটিক্যালে ওষুধ নিয়ে কাজ করি। তো ওই ধারাবাহিকতায় হয়তো এখন ওষুধ নিয়ে কাজ করতেছি। তো মামা ওই ধরেন কত সন 90-তে ওই সময়ে উনি ওষুধ তৈরি করতে এবং এটা সারা নরসিংদী বাংলাদেশে সাপ্লাই করতে। এবং মামার যেই দক্ষতা, আমি যখন কলেজে ছিলাম আমার চোখে একটা ছোট একটা ইয়ের মতো হয় না, ওইটা হলো। তো মামার কাছে গেলাম, মামা দেখেন তো কি অবস্থা। তো মামা আমাকে ওষুধ দিল, আলহামদুলিল্লাহ 1 সপ্তাহের মধ্যে ওটা সেরে গেছে। আমরা অনেক লাকি যে মামার এই ধারাবাহিকতা নিয়ামতুল্লাহ কন্টিনিউ করতেছে, তার তার দ্রুত সমৃদ্ধি কামনা করতেছি। আর স্যারের কথা শুনলাম এবং আরো ভালো লাগলো যে নিয়ামতুল্লাহ মানে স্যারের মতো একজনকে এত মানে ওনার পরিবারে এত উপকার করলেন, ওনার এত উপকার করলেন, এটা আসলে আমি শুনে আর কি খুবই খুবই ভালো লাগছে। তো ইনশাল্লাহ নিয়ামতুল্লাহ এভাবে সবার সবার উপকার করে যাবে, স্বাস্থ্য সেবা দিয়ে যাবে। হ্যাঁ, সেটাই আমাদের আমাদের লক্ষ্য হওয়া উচিত। কারণ আমরা যখন নিউ ইয়র্কে সাথে প্রায় 40,000 নিউ ইয়র্কবাসী 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করে, ওই সময়ে আমরা আমাদের সবকিছু বন্ধ, রাস্তাঘাট, অফিস আদালত সব বন্ধ।
তো এর মধ্যে আমরা যারা এসেন্সিয়াল তারা ফার্মাসিউটিক্যালে কাজ করতে হবে, তা না হলে ওষুধ পাবে কোথায়? এর মধ্যে আমরা আমাদের আহ, সব ভয় উপেক্ষা করে প্রত্যেকদিন আমরা ওষুধ কোম্পানিতে যেতাম, আমরা আমাদের কাজগুলো করছি। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত যে সুস্থ আছি। নিউ ইয়র্কে প্রায় 5 থেকে 6 হাজার বাঙালি 1 মাসের মধ্যে মৃত্যুবরণ করেছে। এখনো অনেকে অনেকে অসুস্থ আছে। তো করোনাকালীন এই সময়ে মানব সেবায় এভাবে কাজ করতে পারায় নিজেকে আসলে ধন্য মনে করতেছি। তো আরো ধন্য মনে করতেছি যে নিয়ামত এভাবে জনসেবায়, স্বাস্থ্য সেবায় সে নিজেকে বিলিয়ে দিয়েছে। তার কথা শুনে ভালো লাগলো যে স্যার স্যারও নিয়ামতুল্লাহর কাছ থেকে এ ধরনের স্বাস্থ্য সেবা পেয়েছেন। তবে করোনাকালীন এই সময়ে নিয়ামত যেটা বললো যে মেডিসিন গুলো, অর্গানিক মেডিসিন গুলো এখন বেশি চলতেছে। আমরা এখন নিউ ইয়র্কে গেলে, কোনো শপিং মলে গেলে বা গ্রোসারিতে গেলে দেখা যায় যে বেশিরভাগই অর্গানিক খাবারগুলো থাকে এবং সবাই অর্গানিক প্রোডাক্টের দিকে ঝুঁকছে। এটা স্বাস্থ্যকর এবং এটাই হওয়া উচিত। কারণ আমাদের বাংলাদেশে যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন ধরনের কেমিক্যালস গুলো ইউজ করা হয়। আমরা ফার্মাসিউটিক্যাল ভাষায় বলি যে সব ধরনের কেমিক্যালসই মনে করেন ওষুধও এক ধরনের একটা বিষ, ঠিক আছে? ওটা একটু বেশি মাত্রা কেউ খেলে এটা বিষ হিসেবে কাজ করবে। তো এটা স্বাস্থ্যের জন্য যতটুকু দরকার, খুব খুব প্রয়োজন না পড়লে ওষুধ দিতে কেউই রেকমেন্ড করে না। তো পুকুরে বলেন, খামারে সব জায়গায় কেমিক্যাল সার, রাসায়নিক সার ইউজ করা হচ্ছে। তো স্বাস্থ্যের জন্য বিশাল বিশাল ক্ষতিকর। তো এই বিষয় নিয়ে নামতুল্লাহ কাজ করতেছে, শুনে ভালো লাগলো যে এটা জনগণের কাছে পৌঁছে দিচ্ছে। আর বেশিরভাগ কান্ট্রিগুলোতে অর্গানিক মেডিসিন বলে হোমিও মেডিসিন কিন্তু অ্যাভেলেবেল দিচ্ছে। আপনি লন্ডনে যদি যান, আয়ারল্যান্ডে যদি যান, আপনি যদি নিউজিল্যান্ডে যদি দেখেন, আমি তো এই কান্ট্রিগুলোতে কয়েকটা গ্রুপের সাথে অ্যাড আছে যারা তাদের ফার্মগুলোতে এগ্রিকালচার, বিশেষ করে ভেটেরিনারি মেডিসিন হিসেবে টোটালি হোমিওপ্যাথি মেডিসিনটাকে তারা ব্যবহার করছে। ভেটেরিনারি মেডিসিন বর্তমানে আমি যেটা ব্যক্তিগতভাবে বুঝি, বাংলাদেশে একটা সময় আর গার্মেন্টস থাকছে না। বাংলাদেশে একটা সময় গার্মেন্টসটা নষ্ট হয়ে যাবে বা থাকবে না, বিজনেস হবে হলো এগ্রি বিজনেস। তো সো এই ভেটেরিনারি কার্যক্রমেও হোমিওপ্যাথির রেসপন্স অনেক ভালো। আপনি লন্ডনে যদি দেখেন, আয়ারল্যান্ডে যদি দেখেন, নিউজিল্যান্ডে যদি দেখেন, এই বড় বড় ফার্ম, অস্ট্রেলিয়াতে যদি দেখেন, বড় বড় ফার্মগুলোতে ভেটেরিনারি মেডিসিন হিসেবে, অর্গানিক মেডিসিন হিসেবে হোমিও মেডিসিন দিচ্ছে এবং এদের রেসপন্স, সাকসেস রেট খুব ভালো। এর মাধ্যমেও আপনি সুস্থ থাকতে পারেন। একটা পেশেন্ট, সে আগে তার ডিসিশনটা সে নেবে যে আমি কি অ্যালোপ্যাথিক খাবো না হোমিও খাবো না অর্গানিক অন্য যে মেডিসিনগুলো, এই ব্যবস্থা আপনাকে রাখতে হবে। সবগুলো আমরা বলছি যে সবগুলো ব্যবস্থাই রাখা উচিত। আপনার ডিসিশন নিবে হলো পেশেন্ট যে আমি কোনটা খাবো। মডার্ন মেডিসিনের উৎপত্তিটা আসলে অল্টারনেটিভ মেডিসিন থেকে হয়েছে। যখন মানুষরা কোনো ধরনের অসুস্থ হলে ভেষজ ভেষজ বিভিন্ন ধরনের গাছ থেকে তারা ট্রিটমেন্ট গুলো পেত। ওইখান থেকে আস্তে আস্তে সায়েন্সের মানে বিস্তারের পরে ওইখান থেকে থেকে এক্সট্রাকশনের মাধ্যমে কেমিক্যালসটা আইডেন্টিফিকেশন করে দেন ওইটা মডার্ন মেডিসিনে রূপান্তরিত হয়েছে। তো ভেষজ প্লাস হোমিওপ্যাথি প্লাস আয়ুর্বেদিক এই মেডিসিন কিন্তু একদিনের না, এটা সেই প্রথম থেকেই চলে আসতেছে এবং মানুষের মানুষকে নিরাময় করতে এই মেডিসিন কিন্তু প্রথম থেকে অনেক কার্যকর ভূমিকা রাখতেছে। তো মডার্ন মেডিসিন যে সব কিছু সমাধান করতে পারে আসলে তা না। অনেক ক্ষেত্রে যেটা করতে হয়, যেমন স্যার বললো অস্ত্রোপচার করতে হয়, অস্ত্রোপচারের পরে যেটা হয় সেটা পুরোপুরি নিরাময় হয় না। সেক্ষেত্রে মডার্ন অল্টারনেটিভ মেডিসিন, ভেষজ যেটা প্লাস হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক যেটা, ওটা ভালো কার্যকর। তো আবার কিছু কিছু ক্ষেত্র আছে যেগুলোতে মডার্ন মেডিসিন দরকার হয়। হ্যাঁ,
তো যেই জিনিসগুলো একটা আরেকটা পরিপূরক, যে কোনোটা মডার্ন মেডিসিন ভালো কাজ করে, কোনোটা অল্টারনেটিভ মেডিসিন ভালো কাজ করে, এটাই হবে। একটাকে রেখে আরেকটা কোনো সময় আহ, চলতে পারবে না, এটাই আমার বিশ্বাস। তবে বাংলাদেশ সরকার যদি এই অল্টারনেটিভ মেডিসিন, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ভেষজ, এটাকে যদি আরেকটু কাজ করে, আমার মনে হয় ভালো করবে। কারণ বাংলাদেশে যে ধরনের ভেষজ আহ, ভেষজ উদ্ভিদ তৈরি হয়, বাংলাদেশে যদি হোমিওপ্যাথি নিয়ে আরো আরেকটু ল্যাবরেটরি রিসার্চ তৈরি করা হয়, এবং এটাকে নিয়ে যদি সচেতনতামূলক কাজ করা হয়, হ্যাঁ, অ্যাওয়ারনেস বাড়ানো হয়, হ্যাঁ, তাহলে আস্তে আস্তে মনে হয়, আমার আমার কাছে মনে হয় আরো বেশি সুদূর প্রসারী অনেক 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 কিছু হতে পারে। হ্যাঁ, আমেরিকাতে যেটা হয়, আমেরিকাতে অনেক রিসার্চ হয়। এই রিসার্চের মাধ্যমে মনে করেন অল্টারনেটিভ মেডিসিন গুলো থেকে আস্তে আস্তে মডার্ন মেডিসিনে কনভার্ট করা হয়। হোমিওপ্যাথি গুলো আরেকটু মানে ছড়িয়ে পড়বে, এবং দিন দিন মানুষ স্বাস্থ্য সেবা গুলো পাবে ইনশাল্লাহ। আশা করি ভালো করবা, এই আর কি। যেহেতু আমরা ক্যান্সার নিয়ে কাজ করছি, বাংলাদেশে ক্যান্সার রোগী প্রতি বছর হচ্ছে 2 লক্ষ করে ক্যান্সার রোগী তৈরি হচ্ছে। আর প্রতিদিন মহাখালী হসপিটালে এরা 1200 করে রুগী দেখছে। তো সুতরাং একটা পর্যায়ে যে এক একটা পেশেন্টের খরচ হচ্ছে প্রায় 10 লক্ষ টাকা, এবং 2 বছর পরে যে বা একটা সময় পরে যে এই পেশেন্টগুলো আর টিকছে না, বা এই পেশেন্টগুলো আর ওইভাবে ইমিউনিটি তারা বুস্ট করতে না পারার কারণে, ইমিউনিটিটা তারা ওইভাবে সুস্থতা ফিল না করার কারণে পেশেন্টগুলো বেশি দিন লাস্টিং করছে না। মূলত আমি যেটা বলছি যে হেনিম্যান সাহেব প্রথমে কিন্তু অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন। হেনিম্যান সাহেব কিন্তু হোমিও ডাক্তার ছিলেন না। তার অ্যালোপ্যাথি ডাক্তারের ব্যর্থতার কারণে তার মনের মাঝে এক ধরনের কিউরিওসিটি জাগলো, যে না, আমার তো এই প্যাথিটাতে আবার এই ডিজিজটা রিটার্ন আসছে। এই মুদ্দিন, আমি নিটল ইন্স্যুরেন্স কোম্পানিতে আছি। আপনাদের মিটিং এ আমি কয়েকবার জয়েনও করেছিলাম। তো এখন এই করোনাকালীন সময়ে আল্লাহর রহমতে ভালো ছিলাম, মানে একেবারে বাসা থেকে বের হই নাই। তবে গত কুরবানির পরের থেকে মোটামুটি একটু অফিস আদালতে যাচ্ছি। ওই নিরাপদ স্বাস্থ্যবিধি মেনে নিয়েই যাচ্ছি। এখন অফিস আদালত একটু করতে হচ্ছে। আর এমনি পারিবারিক লোকজন আল্লাহর রহমতে আছে, ভালোই আছে। এই আর কি পর্যন্তই, আপনাদের দোয়া। আশা করি দেখবেন এই দ্বিতীয় বই, এই বইগুলো এখন প্রকাশনায় আছে, আর যারা যারা প্রয়োজন হবে সংগ্রহ করে নিয়েন। নরেন্দ্রের 4 কথা, তারপরে হলো সুস্থ দেহ পথ্য বিচার, তারপরে হলো ডাক্তার মুতালিব সাহেবের জীবনী, তারপরে হলো এই বইটা হচ্ছে হোমিওপ্যাথিক প্রথম দ্বিতীয় ব্যবস্থাপত্র, সবগুলো বই হলো হোমিওপ্যাথির উপর। এই বইটা হচ্ছে লাল বই 50 শক্তির প্রশিক্ষণ। এই বইটা হচ্ছে 12 লবণের চিকিৎসা, বায়োকেমিক বই। এই বইটা হলো আমাদের এই প্রতিষ্ঠানের সবচেয়ে দামি যে বইটাকে বলি আমরা, সেটার নাম হচ্ছে হোমিও প্রশিক্ষণ। এটা একবার হলো সবাই পড়বেন, 56 পৃষ্ঠার বই। জি। আর একটা বই হচ্ছে ভুল চিকিৎসা। এই বইটা ভুল চিকিৎসা, এই প্রকাশনায় এই বইগুলো জয়েন আছে। তারপরে এই বইটা হচ্ছে গাইড বই, এই গাইড বই। আর এই বইটা হচ্ছে ম্যাট্রো আমেরিকা। এই বইটা হচ্ছে প্রায় 600 পৃষ্ঠার উপরে। এই বইগুলো আপাতত প্রকাশনা আছে, সবাই সম্ভব বলে। এখন যে টেলিমেডিসিন একটা মানে মেডিকেল সেবা নিয়ামতুল আজকে উদ্বোধন করলো, এটা অবশ্যই সহযোগিতার দাবি রাখে। আমরা সহযোগিতা করব, আমরা নিজের সেবা নিব। আমার দৃঢ় বিশ্বাস যে আল্লাহ্ ডক্টর নিয়ামতুল্লাহ এবং তার প্রায় 500 ক্ষুদে দার্শনিক আছে, হোমিও দার্শনিক আছে, এই 500 দার্শনিকের সাথে নিয়ামতুল্লাহ এই এই সেবাটাকে সফল করতে পারবে ইনশাআল্লাহ। এবং যে যেরকম চায় ওই টাইমের ফ্রেমের মধ্যে মোটামুটি সফল হবে। যে আমরা মোতালেব হোমিও ক্যান্সার সেবা সাহায্য করবো, নিজেরা যুক্ত হয়ে নিজেরা সেবা নিয়ে পাশাপাশি মানুষকে সেবা দিব। এখন এই বইগুলো প্রচার প্রসার আর এই প্রতিষ্ঠান মানে গঠনের জন্য টেলিমেডিসিন প্রকল্প থাকবে। একটা প্রতিষ্ঠানকে এবং কলেজ একটা প্রতিষ্ঠা করতে পারলে হয়তো এই দার্শনিক তত্ত্ব, মানে হোমিও যে দর্শন, এই তত্ত্বটা আসলে আমি কখনো শুনিনি।
আর আমার বাবাও হোমিওর উপরে ট্রিটমেন্ট নিয়েছেন বিভিন্ন সময়, প্রায় তার 40 বছর ধরে হোমিও ট্রিটমেন্ট নিয়েছেন, নিজে নিজেই মানে নিচ্ছেন আর কি ডাক্তার কাছ থেকে। তো মোতালে হোমিও দর্শন, হোমিও সবাই বলছে যে হোমিও দর্শন, এই তত্ত্বটা যদি ছড়িয়ে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ আরো বেশি হবে। আমি ব্যক্তিগতভাবে বলি যে আমরা সরকারের এখন 33তম ক্যাডার কর্মকর্তা মানে মাত্র আমাদের শুরু। আল্লাহ যদি চান আমি আমার যদি কখনো সুযোগ পাই, আমি মোতালে হোমিও ক্যান্সার সেবালয়ের যে একটা স্বপ্ন ছিল কলেজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এই প্রতিষ্ঠার পিছনে জন্য কিছু কাজ করবো যতটুকু আমার দ্বারা কুলায়, আল্লাহ তাহলে। আর টেলিমেডিসিনের জন্য যে সহযোগিতা যদি করা লাগে, আমাদের করা থাকে, আমি আমার আগে বলবো যে আমাদের কি করার আছে তো বলবা, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের অ্যাঙ্গেল থেকে। মিডিয়াতে যদি আসা লাগে, আমরা এর আগে বলছিলাম যে আলহামদুলিল্লাহ একটা মিডিয়াতে আসছে, এরকম মিডিয়াতে আসবে এবং বিশ্বব্যাপী ডাক্তার নিয়ামতুল্লাহর কথা প্রচারিত হবে, অবশ্যই সব বাংলাদেশে সর্বত্র। যে আমরা যেখানে আছি আমাদের একদিলে এই সেবাটাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে সহজে। আর মোতালে হোমিও ক্যান্সার সেবালয়ের মূল ব্যক্তি হিসেবে ডাক্তার নিয়ামতুল্লাহ অনেক ধৈর্যশীল। আমি কখন তার উপর বিরক্তি খেয়াল করি নাই, কখনো না। আমি অনেক তাকে মানে আপনি জানেন ট্রিটমেন্ট যে নিয়েছি, আমি অনেক জ্বালাইছি তাকে, অনেক ফোন দিয়েছি অনেক সময়। তো এই আচরণগুলো আসলে আমার শিক্ষা নিতে হবে। এটা ডাক্তার মোতালেব সাহেবের শিক্ষা, তো বইগুলোর মধ্যে দিয়ে শিক্ষাগুলো আবার আছে। আর ডাক্তার নিয়ামতুল্লাহ হলো তার বাস্তব একটা চিত্র। আলহামদুলিল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি আমার কি বলা হয় যে আল্লাহ যদি তাহিদ দেন, আমি আমার সর্বোচ্চ আমি মোতালেব ক্যান্সার সেবালয়ের ব্যানারে হোমিও মানে সেবা দেবার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং মানুষের কল্যাণ সাধনের চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা মূলত স্বপ্ন, এবং আমি মোতালেব হোমিও ক্যান্সার সেবালয়ের স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করবো ইনশাল্লাহ। আর কলেজ বিশ্ববিদ্যালয় যদি প্রতিষ্ঠা একটা হিফজু খানাম করার কথা। আবার আমি আরেকটু শেয়ার করি, ডাক্তার নিয়ামতুল্লাহ এটাকে আমাদের বলছিল যে গরু, ছাগল, তারপরে মুরগি, হাঁস মুরগি, এদের যে খাবার এবং ওষুধ, এগুলাও এই থেকে আপনার হোমিও থেকে তৈরি করবে, এটাতে গবেষণা করছে তারা। এবং এই গবেষণা ছেলে আমাদের আর্থিক তারপরে শারীরিক মানসিক পরিশ্রম যদি দেওয়া লাগে দিতে হবে। এটা অনেক বড় একটা তথ্য, অনেক বড় একটা গবেষণা সরকারকে দেওয়ার মতো। যে মন্ত্রণালয়ে বা অন্য কোনো জায়গায় যদি হেল্প লাগে আমাদের হাতে থাকে, আমরা সেটা করবো। আর সব মিলিয়ে মোতালেব হোমিও ক্যান্সার সেবালয়ের সূত্র সাফল্য এবং ডাক্তার নিয়ামতুল্লাহর সার্বিক মানসিক সুস্থতা এবং 500 ক্ষুদে দাসী যারা আছেন তারা সবাইকে সবার জীবনে সুস্বাস্থ্য, তাদের সুন্দর সফলতা কামনা করে আল্লাহ সন্তুষ্টি যেন আল্লাহ দেন। মোতালেব হোমিও ক্যান্সার সেবালয়ের দায়িত্ব যারা আছেন তাদের সবাইকে এই দোয়া করে বিশেষ করছি। আসসালামু আলাইকুম। আপনার এই সুন্দর শব্দ চয়ন, আপনার এই ভালোবাসা, আসলে এটা অন্তর থেকে না ভালোবাসলে এভাবে কেউ বলতে পারে না। আসলে আপনার এই শব্দ চয়নগুলো আমাদেরকে অনেক অনুপ্রাণিত করেছে, এবং আল্লাহ আপনাকেও কবুল করুক। স্যারের মতো হয়তো অনেক তোমার কাছ থেকে স্বাস্থ্য সেবা পেয়ে আসতেছে, অনেক উপকৃত হচ্ছে। আসলে এই জিনিসটা যে শুধু একটা পেশা তা না, এটার মাধ্যমে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। মানুষের স্বাস্থ্য সেবা এটা হচ্ছে কি মানব ধর্ম, মানুষকে উপকার করা। এর মাধ্যমে শুধু আমাদের জীবন যাপন হচ্ছে না, এর মাধ্যমে আমাদের মানুষের স্বাস্থ্য সেবা হয়ে যাচ্ছে। আমরা এখানে আমি এখানে যে কাজটা করি সেটা হচ্ছে গিয়ে ফার্মাসিউটিক্যালে কাজ করতেছি। রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ছিলাম প্রায় 1 বছর, এখন কোয়ালিটি কন্ট্রোলে আছি। তো দেখা যাচ্ছে যে দুনিয়া সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের যেতে হচ্ছে, আমাদের হয়তো কাজটা করতে হচ্ছে যেন মানুষের উপকারের জন্য। ঠিক আছে, তো এটা আসলে যে পেশা তা না, এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, এটার মধ্যে মানব সেবাটা লুকিয়ে আছে। ঠিক আছে, তো প্রযুক্তির উন্নতির মাধ্যমে যে জিনিসটা হচ্ছে আমরা টেলিমেডিসিন করতে পারতেছি। আমেরিকাতে টেলিমেডিসিন খুবই কমন। সব ইন্স্যুরেন্স গুলোতে যেটা হচ্ছে যে টেলিমেডিসিন করতেছে, ডাক্তাররা মানে তোমার যখন তখন চাইলে তুমি ডাক্তারের সাথে সংযুক্ত হতে পারছো। তো তুমি যে উদ্যোগটা নিলা যে টেলিমেডিসিন, আমি মনে করি এটা খুব ভালো একটা উদ্যোগ। আর হচ্ছে কি এটা যদি গ্রামের প্রত্যন্ত অঞ্চলে এখন যেহেতু ইন্টারনেট চলে গেছে, তাদের কাছেও এই সেবাটা পৌঁছে যাবে।
তুমি যদি চাও এটা মানব সেবা সেবা হিসেবে ধরে নিতে পারো, মানুষের সেবায় তুমি এই টেলিমেডিসিনটা প্রযুক্তিটা ইউজ করতে পারো। এটা খুবই একটা ভালো একটা দিক হবে মানব সেবায়, মানে তুমি এটাকে ইউজ করতে পারবে। তো আশা করি তুমি এই জিনিসটা কন্টিনিউ করবা। আর আমার মামা আহ, যে এতগুলো বই লিখে গেছেন আমি নিজেই জানতাম না, আজকে দেখলাম তোমার হাতে। আসলে আমি মানে কি বলবো, মামার অবদান হোমিওপ্যাথিতে, বাংলাদেশ হোমিওপ্যাথিতে মানে অনস্বীকার্য। এখন আহ, মামার এই মৃত্যুবার্ষিকীতে আমার যেটা আমি ফিল করি, মামাকে মানে একজন আহ, জ্ঞানগর্ব ডক্টর মুতালিব হোমিওপ্যাথির জনক বলতে পারবো আমি বাংলাদেশের। ঠিক আছে, যে আমি ছোটবেলা থেকে উনি দেখে আসছি, উনি যেভাবে সেবা করে আসছে, তুমি হয়তো এটা কন্টিনিউ রাখবা। আর হচ্ছে গিয়ে তোমার যে টেলিমেডিসিন, এটা তুমি গ্রামগঞ্জে সবার সবার সব দিকে ছড়িয়ে দিবা। আর হচ্ছে গিয়ে মানুষ সেবায় তোমার কার্যক্রম অব্যাহত রাখবা। আল্লাহ আমাদের মঙ্গল করুক, আমাদের সুস্থ রাখুক, এই নিয়ে আর কি আজকে এখানে শেষ করলাম। জি, শুকর আলহামদুলিল্লাহ। আজকে শুধু একটা জিনিস না, আজকে কয়েকটা জিনিস হলো। এক টেলিমেডিসিন উদ্বোধন এবং নিউ ইয়র্কে আমাদের এই মুতালিব হোমিও পরিবারের একটা। শরীফ ভাই, আপনাকে ধন্যবাদ। আপনার শব্দ চয়ন আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে এবং আপনি শুরু থেকে আমাদের সাথে ছিলেন। আপনি আমাদের এই পরিবারটাকে আপনি পরিবারের সবচেয়ে কাছের মনে করেন এবং আমরা চাই যে আমরা যে উদ্যোগের সাথে আছি, যে মানব সেবার, সৃষ্টির সেবা করতে চাই। আপনি আমাদের সবচেয়ে সিনিয়র। আপনার ইমিউনিটি কেমন আছে? আপনি শারীরিকভাবে কেমন আছেন এখন? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে আপনাদের দোয়াতে। হ্যাঁ, আপনার মতো বয়স যখন আমাদের হবে, আপনার মতো আমরাও ফিট থাকতে পারবো কিনা, যে এই একটা হ্যাঁ ব্যাপার হ্যাঁ, আছে। অবশ্যই পারবেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবেন। আর ওই আম, এই এই ইমিউনিটি বৃদ্ধি বা যা কিছু সবকিছু আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখেন। ওনার সবচেয়ে বড় নিয়ামত কিন্তু শারীরিক সুস্থতা। আপনি এবং কি আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি, আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছেন এবং আমি আমার ইমিউনিটিও আল্লাহর রহমতে খুব ভালো, কোনো সমস্যা হয় নাই। আর এই করোনা ট্রিটমেন্ট, এই যে ভারতীয় কিছু হোমিওপ্যাথি মেডিকেল ইসের থেকে দিছিল সেগুলো, তারপর আপনাদের এই কিছু পরামর্শ, এইগুলোর উপরে আমি কিছু ট্রিটমেন্ট দিয়েছি। আমার পরিবারের ট্রিটমেন্ট গুলোই দিচ্ছি আমি মেনলি। জি, আপনার বয়সটা কেমন হবে এখন? আমার 61+। হ্যাঁ, তাহলে আমরা চাচ্ছি, দেখেন আমরা বলছি একটা সময় আমার হাত যেমন টান টান, এরকম টান টান একটা সময় আমার চামড়া, আমার স্কিনটা থাকবে না। আমার কাঁচা চুল একটা সময় কাঁচা চুল আর থাকবে না। তাহলে জি জি এই এই যে ব্যালেন্স, এই ব্যালেন্সটাকে ধরে রাখার জন্য আমার ইমিউনিটিটাকে ইমপ্রুভ রাখতে হবে। ইমিউনিটিটার হরমোনগুলা বা ইমিউনিটির যে সিস্টেমটা, এই সিস্টেমটা ভালো রাখতে হবে। পুরুষরা সবচেয়ে বেশি আক্রান্ত হয় হলো ইন্টেস্টাইনাল অর্গানগুলা, বিশেষ করে মলদ্বারের সমস্যাগুলোতে। এবং আমার ডায়াবেটিক সেটাও কন্ট্রোলে আছে আল্লাহর রহমতে। আছি আল্লাহর রহমতে, সব দিক থেকে ভালো আছি আর কি। আচ্ছা জি, আপনার 1 মিনিটে কিছু বলার আছে কিনা, আমরা একবার প্রোগ্রামের শেষে। জি নিয়ামতুল্লাহ ভাই, আপনারা এই যে টেলিমেডিসিন যেটা করছেন আলহামদুলিল্লাহ খুব ভালো। এটার আমাদেরকে একটু গাইডলাইন দিবেন যাতে আমরা এই টেলিমেডিসিনের মাধ্যমে কিছু সহযোগিতা পাইতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি, ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আর নিয়ামতুল্লাহ, আল্লাহর নিয়ামত, তাকে আমি তার শিক্ষক ছিলাম কয়েকদিনের জন্য। আমি দোয়া করি তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু। আর যারা এখানে যুক্ত হয়েছেন, আমি সবার জন্য আল্লাহ কাছে দোয়া করি, তাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্বাস্থ্য দীর্ঘায়ু দান করুন, ঈমান আমলে ঠিক রাখুন। আর মানব সেবা, যেটা শরীফ আহমেদ ভাই বলেছেন, আসলে মানব সেবা, এই কি বলা হয়, হোমিও, এই পথ চলা, এই পথ চলায় আল্লাহ আমাদের কবুল করুন। আহ, আরো বেশি আমাদের লোকজন এই হোমিও সেবা পাক, এটাই আজকে টেলিমেডিসিন উদ্বোধনের শেষ কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদের জন্য আমরা এই টেলিমেডিসিন মারফতে সেবা দিতে পারি। আদর্শ আরোগ্য
যেটা হোমিওর মূল কথা, আদর্শ আরোগ্যের জন্য সম্ভব হয়। আর নিয়ামতুল্লাহ যেভাবে ট্রিটমেন্ট করেন, এই আচরণ, এই বাকভঙ্গি, এই শান্ত ভাব যেন আমরা পেশেন্টদেরকে দিতে পারি, এটা যেন আমাদের হয়, বৈশিষ্ট্য হয়। এটা আমি আজকে টেলিমেডিসিন শেষ কথা বলে সবার জন্য আবারও দোয়া শুভকামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। যে আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মামুন হাসিব ভুঁইয়া বলছি। আমি চাঁদপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রভাষক, বিএইচএমএস ঢাকা ইউনিভার্সিটি, সিপিআর বারডেম, পিজি থেকে করেছি। তো আপনাদের সবাইকে সকালের শুভেচ্ছা, আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে করোনাকালীন হোমিওপ্যাথ তথা বিশ্ব যেভাবে কাজ করেছি, আমরা আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা এই করোনার এই মহামারী থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আমরা যেভাবে কল্পনা করেছি, যে চিন্তা করেছিলাম যে দেশে যে গণবসতি, সেই হিসাবে বাংলাদেশের এই জনগোষ্ঠীর কি হবে, সেটা আজকে আমরা খুব গর্বের সাথে আমাদের হোমিওপ্যাথি ট্রিটমেন্টের সাথে যুক্ত থেকে আমরা প্রত্যেকেই সুস্থ আছি। সেই জন্য যারা এই করোনাকালীন যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং সকল ডাক্তার ভাইদেরকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে টেলিমেডিসিন এখন বিশ্বব্যাপী খুব জনপ্রিয়। মূল কথা হলো টেলিমেডিসিন, মূল কথা হলো তথ্য প্রযুক্তিকে। ঠিক আছে, আমরা আমাদের এই ধন্যবাদ। মুতালিব সাহেব ছিলেন একটা অসাধারণ ব্যক্তিত্ব। আল্লাহ তাকে ওই গুণে গুণান্বিত করেছি। সেই ক্ষেত্রে অনেক কিছু হতে আবিষ্কার করে গেছে। তবে ওনার আমি একটি কথা, আমার এটা বলার মতো না। উনি বলছেন কেমিক্যাল মুক্ত জীবনযাপন করতে পারলে বিনা ওষুধবিহীনভাবে চলা যায়, মানুষ চলতে পারবে। কেমিক্যাল মুক্ত যদি মানুষ চলতে পারে, তো তার জীবনটাও ওষুধমুক্তভাবে চলতে পারে। এই যে একটা কথা, বাণী এত সত্য, যেটা আমি অনেক সময় এটা আমি পরিচয় পেয়েছি। এটার সত্যতার অনেক পরিচয় আমি পেয়েছি। আমার এই আঙ্গুলটা ভেঙে গেছিল, এই কনিষ্ঠাঙ্গটা এখান থেকে আমি কইরা শরীরের ভার এখানে পড়ছিল, এই বিদায় আঙ্গুলটা একবার ভেঙে গেছিল। এখান থেকে আমি এক্সরে করলাম। এক্সরে করার পরে ওরা প্রেসক্রিপশন দিল, তারা ওষুধ দিল, অনেক কিছু দিল। এখানে ব্যান্ডেজ পর্যন্ত করছে, তারা ব্যান্ডেজ করেছে, 1 মাস ব্যান্ডেজ ছিল। কিন্তু আমি তাদের ওষুধ খাইনি, তাদের শুধু ইয়াটা করছি, আমি এক্সরে করছি এবং এক্সরে করার এখানে ব্যান্ডেজটা আমি করেছি। তাদের এটা আমি নিয়েছি, বুঝছেন, এই ব্যান্ডেজটা নিয়েছি, কিন্তু আমি তাদের ওষুধ সেবন করি নাই। তাদের ওষুধ শুধু একটি নিয়েছি আমি, ব্যান্ডেজটা এ পর্যন্ত। আর উনি যে বলছে কেমিক্যাল মুক্তভাবে যদি মানুষ চলতে পারে, তো মানুষ ওষুধবিহীনভাবে তার জীবনযাপন করা সম্ভব। ওষুধবিহীনভাবে কথাটা কিন্তু অত্যন্ত ছোটো কথা, এটা কিন্তু এটা মূল্য কিন্তু অনেক বেশি। এই কথাটা যে একটা অনুধাবন করলে বোঝা যায় এটা অনেক মূল্যবান কথা। কথাটা ছোটো কিন্তু অনেক মূল্যবান কথা, আমার কাছে অনেক মূল্যবান মনে হয়। সবার কাছে না হইতে পারে, আমার অনেক আঙুলটা জোড়াই গেছে। আমি কিন্তু আর অন্য ওই কেমিক্যাল বা অন্য এলোপ্যাথিক ওষুধ আমি একটা ট্যাবলেট খাইনি।
আমি ওটার উপর আমার না বিশ্বাস, একমাত্র উনির উপর আমার বিশ্বাস আছে। উনি বলছে যে বিশ্বাস করে এইভাবে করতে হবে। তার ওই যে তওবা করছিল রসর মতো তওবা করতে হবে, আর বিশ্বাস করলে এইভাবে করতে হবে যে এটার উপর একদিন থাকতে হবে 100%। এক্ষেত্রে একটু একটু চুল পরিমাণ বিচ্যুতি ঘটলে এটার ফল পাওয়া যাবে না। কথাটা সত্য কথা। যে কোনো জিনিসের একটা লক্ষ্য, যে আমাদের বলে লক্ষ্য স্থির করতে হবে। লক্ষ্য স্থির এটার নামে লক্ষ্য স্থির। তার ডিটারমাইন্ড, তার মনের যে একটা আস্থা, এটাই লক্ষ্য স্থির, এটাই তার বিশ্বাস, এটাই তার সব কিছু। তো আমি এটাই আমি শেষ বাক্য আমার এটি, যে উনি বলছে এই কেমিক্যাল মুক্ত ভাবে থাকতে পারলে মানুষ ওষুধবিহীনভাবে জীবনযাপন করা তার জন্য সম্ভব। এই তো কথাটা কত বড় কথা, কত বড় একটা চ্যালেঞ্জিং একটা ওয়ার্ড, এটা আমি চিন্তা করে পাই না। কিন্তু আমি তো অনেকখানে আমার এই কর্ম বাস্তবতার মধ্যে আমি এটা প্রমাণ পেয়েছি। কোরআন নিয়ে রিসার্চ করেন, হাদিস নিয়ে রিসার্চ করেন। মেহমান নেওয়াজ ছিল অত্যন্ত, আমি যেদিনই আসতাম উনি আমাকে না খাওয়াই দিতেন না। যেমনি হোক জোর করেও আমাকে, না স্যার আমি তো খাইয়ে আসছি, আমি খাইতাম না। তো না, আমার সাথে বসে খাইতে হবে। ওনার সাথে আমি অনেক দিন খাইছি, মানে ওনার বাড়িতে খানা নিয়ে যেত, আমি খুব মজা করে খাইতাম। এটা আমার অনেকক্ষণ মনে পড়ে ওনার যে একটা মেহমানদারি, যে এত মানে ছিল আরবদের মতন এরকম মেহমান, মানে সারা দিন খাইতেন না। আমার মনে পড়ে এক কথা বলি, অনেক ভালো লাগে। তো উনি আমাকে অনেক আদর করে পড়াইছেন। হয়তো আমি নিজের প্রয়োজনীয় ওষুধের কথা বলার পরে স্যার আমাকে বলে, বিল্লাল লেখাপড়া করছো, ঠিক আছে, তুমি এটা শিখো। এভাবে স্যারের কাছে নিতে, স্যারের যে গল্পগুলো বলতো, সেই গল্পগুলো আমার স্মৃতি হিসেবে রয়ে গেছে, যে পড়ার মাঝে শুধু গল্পই বলতো। এই গল্পের একটা উদাহরণস্বরূপ বলতে হয়, আমি 2010-এর দিকে ঢাকা নাইমে একটা ট্রেনিং করতে চাই, 14 দিনের মতো কোর্সে। ওই ট্রেনিংয়ে কিছু এই গল্পের কিছু আচরণ আমি ওখানে ওদেরকে অ্যাপ্লাই করছি। করার পরে ট্রেনিংয়ের শিক্ষকরা আমাকে বলছে, তুমি কি ঢাকা এই ট্রেনিং যে বিএড কলেজ যেটা বলছে, আমাকে বলছে আপনি কি এখানে আমাদের ছাত্র? আমি বলছি জি ম্যাডাম, আমি তো আপনাদের ছাত্র, তবে আসছি কলেজের না, আমি ট্রেনিংয়ের ছাত্র। তারপরে তার এই অ্যাপ্লাইটেশন ম্যাডাম ধরে নিচ্ছে এটা আমার অনেক আগের ছাত্র। তাই আমি এখান থেকে আমার আরেকটা গুরুত্ব পাইছি, যে না, স্যারেরগুলো তো এই বাস্তব, যে যারা আধ্যাত্মিক মানে একটা টিচারদের ট্রেনিং দেয়, তারা তো অনেক আছে বিভিন্ন কৌশল বা আধ্যাত্মিক কিছু শেখায়। এখান থেকে আমার কাছে আরও বিক্রি হয়েছে। তারপর আমার আমি ক্লাসে যখন পাঠদান করি, তখন এগুলো প্রয়োগ করি, মোটামুটি বেশ এগ্রি, মানে স্টুডেন্টদের কাছে ফিডব্যাকটা বেশ ভালোই পাই। এর থেকে আমি বুঝতাম যে স্যার তো গল্পগুলো তো আমি প্রথম শুনতে হবে স্যারের কাছ থেকে, তারপরে এই গল্পগুলো শুনছি ওই ট্রেনিং থেকে। এখানে দ্বিতীয়ত আমি আর কাউকে পাই নাই এরকম গল্প শুনে, তার আমি এরকম ট্রেনিং হয়তো করতে পারি নাই, আর হয়তো বললেও আমার মনে হয় স্যারের মতো আর কেউ বলতে পারবে না। এগুলো আমার স্মরণীয়। আর সবচেয়ে বড় আমার কষ্ট পাইছি আমি যেদিন হঠাৎ যেভাবে এরকম মাসে 2-3 বার করে আমি নরসিংদে আসতাম, হঠাৎ করে একদিন এসে দেখি স্যার নাই। তারপরে যে আমি বাকরুদ্ধ দেখলাম, তো স্যারের কাছে অনেক কিছু আমার নেওয়ার বাকি, আমি তো ডাক্তারি শুরুই করিনি না, আমার কাছে এত খারাপ লাগছে, আমি তো কিছুই নিতে পারিনি। পরে আমি খুব চিন্তিত হয়ে গেলাম, আমি যে আমি অনার্সে পড়া শেষ করলাম না, আমি একটা ডাক্তারি শুরু করবো, আমি স্যারের কাছে অনেক কিছু আমার নেওয়ার বাকি রয়েছে, এটা আমি কীভাবে, কাকে হারালাম। তা 2004 সালে আমার মা মারা গেছিলো, যেমন কষ্ট পাইছিলাম, ঠিক তারপরে আমি আরেকটা ধাক্কা পাইছি আমার স্যার মারা যাওয়ার পর। তারপরে আমরা তো সেভাবে নিতে পারিনি। পরে যখন ওখানে মারা গেল, তখন দেখলাম, তখন থেকেই নিয়ে আমাদের সাথে এখানে আসি, যাক স্যার মারা গেছে, একটা রাস্তা পাইছি যে সেখান থেকে কিছু নিতে পারবো, নেওয়া হয়েছে, সেই থেকেই আসা যাবে। তো যাক, স্যারের কথাগুলো এখনও পর্যন্ত আমার কানে বাজে, আর সেই কৌশলগুলো এখন আমি নিজে প্রয়োগ করার চেষ্টা করি। 5 ওয়াক্ত নামাজের পরে যখনই দোয়া করি, তখনই আমার স্যারের কথাটা মনে আসছে। চেষ্টা করি আল্লাহ যেন স্যারকে জান্নাতে ফেরদাউস দান করে। এখানেই শেষ করছি, সবার কাছে দোয়া করছি।
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি এখানে দাঁড়িয়েছি ডাক্তার মুত্তালিব স্যারের কথা স্মরণ করলে সেই বাইরে বলে গেল আমারও সেই সম্ভবত নয়ের ঘটনাই, আমার আব্বা মৃত্যুর পর সম্ভবত, আমার আব্বা 2008 সালে মারা যায়, যে আমি আব্বা মারা যাওয়ার পর মুত্তালিব স্যারের সাথে কাছে আসার আমার সৌভাগ্য হয়েছিল। তা আমি এইভাবে আসি নাই, আমি আসছিলাম মূলত আমার ফ্যামিলি প্ল্যানিংয়ের আমার দাদা সম্পর্ক হয় একজন, উনি আমাকে বললো যে তুই এক কাজ কর, তো বললে তুই একটা হোমিও ডাক্তার দেখা। তো যেহেতু আমি এলোপ্যাথি জগতের মানুষ, তো হোমিওপ্যাথি তো এমন একটা আসার চিন্তা ভাবনা করিনি আর কি। তো উনি বলার পর একদিন আসলাম, ওষুধ নিলাম, 15 দিনের ওষুধ দিল। 15 দিন ওষুধ দেওয়ার পর আলহামদুলিল্লাহ 15 দিন পর একটু ইমপ্রুভ। সেই সুবাদে কিন্তু আমার আশা, মুত্তালিব স্যারের কাছে আসা আমার সেই সুবাদে। যদি স্যারের স্মৃতিচারণ করতে চাই, অনেক লম্বা টাইম কথা বলতে পারবো। স্যারের কাছে আমি বেশি দিন আসতে পারি নাই, সম্ভবত 1 বছর কাল সময় পাইছি আমি। তো স্যারের সবচেয়ে বড় জিনিস যে আমার দেখলো, এবং স্যার যে কথাবার্তাগুলি বলতো, আমি মনে করতাম যে আমাকে মনে হয় স্যার সবচেয়ে ভালোবাসে এবং সবচেয়ে প্রিয় আদর করে। কিন্তু যারাই আসতো তাদেরকে দেখলাম যে না, এই সবাই একই কথা। সর্বশেষ যেদিন বারটা ছিল আমার মনে নাই, স্যার তো রবিবার শুক্রবার আর সোমবার দিন আসতো, সম্ভবত সোমবার ছিল সেদিন, বৃষ্টি হয়েছিল, শীতের সময় ছিল। আমি আমার ঢাকা উত্তরে একটা রোগী ছিল, তো ওই উত্তরায় রুগী দেখতে না উত্তর ধানমন্ডিতে। তো ওই রুগী দেখার পরে ফেরার পথে তো ভাবলাম যে তখন কিন্তু একটা মানে শনিবার সোমবার আবার শুক্রবার যদি না আসতাম এখানে তো ভালোই লাগতো না। আমি আসছি সর্বশেষ স্যারের সাথে, যেদিন এদিন তো একটু ঠান্ডা ছিল, সে বৃষ্টি ছিল না শীত ছিল আমার মনে নেই বিষয়টি, তো ঠান্ডা ছিল। স্যারের সাথে করলাম ওই মিষ্টির দোকানে, স্যার মিষ্টি খাবো, মিষ্টি খেলাম। এখন মিষ্টি খাওয়ার পর দই, আমি বললাম তো স্যার দই ঠান্ডা, এমনিতে আমার ঠান্ডা, ও খান না। তখন আমার জিনিসটা ছিল গেলে এদিকে স্যারে একটা পড়াইতো না যে রোদ্রের থেকে কৃষকরা একটা চাপটা কিন্তু পড়াইতো, কৃষকরা যখন রোদ্রের থেকে আসে তখন আপনি 1 গ্লাস ঠান্ডা পানি না দিয়ে এই গরম চা দেখবেন শীতল হয়ে যাবে। তো স্যারকে আমি বললাম মজা করে, স্যার তাইলে কি এইটা ঠান্ডার মধ্যে একটু ঠান্ডা খান। আমাকে কিছু কথা বলতেন, যেমন পালসিটিলা যে একটা ওষুধ, স্যারে বলতো যদি কিছু না বোঝেন মহিলা এলে খালি পালসিটিলা মহিলাদের ওষুধ দিয়ে দিবেন, ভালো লাগতো। স্যারের সাথে সর্বশেষ সেদিনই আমার সাক্ষাৎ। তো স্যার আসলে হোমিও যে কী জিনিস আর মুত্তালিব স্যার কী জিনিস আমি কিন্তু প্রায় সময় আমি বলি, আমার বই আছে আমার কাছে, এইগুলি আমি দেখি, তো চেষ্টা করি। তা আমি সর্বশেষ কামনা করি যে স্যার আমাদেরকে যত রোগীকে দিয়ে গেছেন আমরা সঠিকভাবে প্রয়োগ করি, আর স্যার যে খ্যাতমত করে গেছেন, আল্লাহ পাক যদি দুনিয়াতে কোনো ভুল ত্রুটি ওনার থেকে থাকে, আল্লাহ পাক যেন এই খ্যাতমত ছিলেন আমাকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস। আমিন।